সবাইকে ম্যাথ মেড ইজি ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ থেকে এই চ্যানেলে যাত্রা শুরু। এই চ্যানেল মূলত প্রাথমিকভাবে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের গণিতের সিলেবাস অনুযায়ী বিভিন্ন ক্লাসের গণিত এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। আপাতত আমরা মাধ্যমিক বা ক্লাস 10-এ যারা পড়ছে তাদের গণিত নিয়ে আলোচনা করব। তোমরা যদি দেখে থাকো মাধ্যমিকের প্রশ্ন, তাহলে অবশ্যই তোমরা বুঝবে যে বোর্ডের যে বইটা তার মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু যথেষ্ট নয়। বিভিন্ন প্রশ্ন যদি তোমরা খুঁটিয়ে দেখো তাহলে বুঝবে যে অঙ্কগুলো কিন্তু খুব যে সব কিছুই বইয়ের থেকে আসছে এমনটা নয়। অনেক অঙ্ক যেগুলো বইয়ের বাইরে থেকে আসছে এবং অন্য ধরনের অঙ্ক। তো সেই জন্য তোমাদের সুবিধার জন্য আমরা এই যে ভিডিও সিরিজটা করছি তা টপিক ওয়াইজ, বিভিন্ন অনুশীলনী টপিক ওয়াইজ কেশব নাগ, অমিতাভ মিত্র, অমলকে ভৌমিক, বোর্ডের বই, বৈষ্ণব ঘটকের মতো বিভিন্ন বিশিষ্ট লেখকদের বই থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কের কালেকশান করে তার সমাধান করে আনার চেষ্টা করব। তো আশা করি এই ভিডিওগুলি তোমাদের ভীষণ কাজে লাগবে। এছাড়াও বলবো যারা বিভিন্ন চাকরি পরীক্ষার মেন পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সিরিজ। এরপর ধীরে ধীরে অন্যান্য সিরিজ ধীরে ধীরে আসতে থাকবে। তো আশা করি এই চ্যানেল তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং এই প্রত্যেকটি সিরিজের প্রত্যেকটি পর্ব তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং তোমাদের ভীষণ সহায়ক হয়ে উঠবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং এই চ্যানেলের পাশে থাকো। যারা এই চ্যানেলে যারা দেখছো তাদেরকে বলবো যে চ্যানেলটি যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে করে নোটিফিকেশান পেতে পারো। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ প্রথম চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আজকের টপিকস হচ্ছে সমাধান। তো সমাধানে আমরা বেছেছি এখানে প্রথমে আমরা অমিতাভ মিত্র, বিদ্যুৎ গুহ ঠাকুর তার বই থেকে কয়েকটি অঙ্ক, তারপরে কেশব নাগের বই থেকে কয়েকটি অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনের অঙ্কগুলো কিন্তু বিভিন্ন সময় মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন রকমভাবে আসে। তো এখানে আছে বৈষ্ণব ঘটক, তারপর পর্ষদের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এখানে কোনো অঙ্কই কিন্তু রিপিট হচ্ছে না, সমস্ত কিন্তু বাছাই করা আলাদা আলাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই প্রত্যেকটা অঙ্কের আমরা সমাধান করব। আশা করি তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সিরিজ। তো শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক নিয়ে। দেখে নেই প্রথম অঙ্কটা এখানে যেটা দেওয়া আছে, আমরা করছি অমিতাভ মিত্রের বই থেকে একের দাগের অঙ্ক। তো এখানে যেটা আছে যে x/3 + 3/x = 3 পূর্ণ 1/3। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে সিম্পল সরল করেছি। নিচে 3x হয়েছে সরলে, তাহলে এটাকে যদি 3 দিয়ে ভাগ করে দিই x থাকছে, xটা উপরে গুণ হয়ে গেলে x² হচ্ছে। আর এইটাকে যদি x দিয়ে ভাগ করি তাহলে 3 হচ্ছে, সেই 3টা এর সঙ্গে গুণ হয়ে এখানে 9 হচ্ছে। আর এটাকে যদি এটা পূর্ণ যেটা আছে পূর্ণসংখ্যাকে মিশ্র ভগ্নাংশ, সেটাকে আমরা ভেঙে যদি দেই সেক্ষেত্রে আমরা 3 × 9 + 1 10, 10-এর 3 আমরা পেলাম। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করে নিলাম। এবারে কোনাকুনি গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করবো। তাহলে এইটার সঙ্গে যদি 3 গুণ করি পাচ্ছি আমরা 3x² + 27, আর এটার সঙ্গে এটা গুণ করলে 30x। এইবারে পুরোটাকে এক সাইডে নিয়ে চলে যাব, এক সাইডে নিয়ে যাব। সেখান থেকে আমরা পেয়ে গেলাম 3x² - 30x + 27 = 0। এখান থেকে 3 কমন চলে যাচ্ছে, 3 আমরা কমন নিলাম। 3 কমন নিয়ে দেখলাম কি এটা 3 × x² - 10x + 9 = 0। আচ্ছা, 3 যেহেতু একটা সংখ্যা তাহলে এটা শূন্য হতে পারে না, তাহলে এই ভেতরের অংশটা শূন্য হবে। তাহলে সেটা সমান এখান থেকে আমরা লিখতে পারি x² - 10x
প্লাস 9 ইজিক্যাল টু 0। এইবারে এটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করব, এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে আমরা এটাকে কিভাবে করব না, 9কে এমনভাবে, এখানে তো সহগ 1 আছে, 9 1 9, তো 9কে বা 9-এর উৎপাদককে এমনভাবে ভাঙতে হবে যাতে করে 10 আসে। তো 9 1 9, সেই জন্য 9 আর 1 দিয়ে আমরা 10 তৈরি করলাম, এখানে -9। এইখান থেকে এটা যাদের বোঝার অসুবিধা হচ্ছে তাদের জন্য এখানে আমি একটা করে দিচ্ছি স্পেশালি, যে স্টেপটা এখানে করব কি 9x - x, দুটো মিলে 10x হয়ে গেল প্লাস 9। তো এইবারে এই যে 10xটাকে এখান থেকে আমরা x কমন নেব, আর এখান থেকে যদি x কমন নেই x - 9, আবার এখান থেকে -1 কমন নিলে x - 9, তাহলে কমন যেটা আছে সেটা প্রথমে থাকবে, প্রথম স্টেপ, আর বাকি যেগুলো সেটা আরেকটা হবে। তাহলে এখান থেকে এই স্টেপটা হলো, এই দুটো স্টেপ এখানে স্টেপ জাম্প করা হয়েছিল। এইবারে দুটোর গুণফল যদি 0 হয় তাহলে দুটোই 0 হতে পারে, কিংবা এটা 0 হতে পারে আর এটা 0 হতে পারে। তো তাহলে এটা 0 অথবা এটা 0, আমরা এখানে এবং নেব না, এবং কিন্তু সমস্ত কন্ডিশনের ক্ষেত্রে হয় না, তাই অথবাটাই নেওয়া হয় এই ক্ষেত্রে। অথবা দিয়ে কিন্তু সব কন্ডিশনের ক্ষেত্রে এখানে আমরা 0 করে নিতে পারি, যে কোনো একটা 0 হলে, পরটা যদি বাস্তব রাশি হয়। তো সেক্ষেত্রে এখানে এটা থেকে আমরা এক্সের মান পেলাম 9, এটা থেকে আমরা এক্সের মান পেলাম 1। এরপরে আমরা লিখব কি নির্ণয় সমাধান x = 9 বা x = 1, যেমনটিভাবে লেখা আছে, কিন্তু উত্তরপত্রে ঠিক তেমনটিভাবেই লিখতে হবে। তো প্রসেস ভিন্ন হতে পারে, কিন্তু ক্যালকুলেশন করার সময় সবসময় খেয়াল রাখতে হবে, এখানে সমান চিহ্ন যেহেতু আছে এখানে আমরা বা লিখে কমা দেব। তো বাকি ক্যালকুলেশন আমরা যেখানে ছোটোখাটো স্টেপ জাম্প করতে পারবো করব, বড় কিছু স্টেপ বা যেখানে সূত্র ইউজ হচ্ছে সেই স্টেপগুলো কিন্তু আমরা জাম্প করব না। তাহলে আমাদের শেষে অবশ্যই লিখতে হবে নির্ণয় সমাধান x = 9 বা x = 1। নেক্সট অঙ্কটা দেখে নিই। নেক্সট অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা x - 2 / x + 2 + 6 × x - 2 / x - 6 = 1। তো এটাকে আমরা ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করব না, এক্ষেত্রে এই পাশে এইটাকে বাম পাশে রাখবো, এইটাকে ডান পাশে নিয়ে চলে যাব। তো ডান পাশে এই ক্ষেত্রে এইটা যদি আমি ক্যালকুলেশন করতাম অনেকটা কঠিন হতো, সেই জন্য আলাদা আলাদা করে নিচ্ছি। সংখ্যার সঙ্গে এক্সের ক্যালকুলেশনটা অনেকটা সহজ হয়, দুটো এক্স থাকলে কিন্তু দুপাশেই এক্স থাকলে তো সেক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু বড় হয়, সেই জন্য এটাকে আলাদা আলাদা করে নিলাম। তো এটাকে ডান পাশে নিয়ে চলে গেলাম, একের সঙ্গে ক্যালকুলেশন হলো, এটা একের সঙ্গে নিচে কিছু যেহেতু নেই এটার সঙ্গে ডাইরেক্ট গুণ হয়ে যাবে, একের সঙ্গে যাই কিছু গুণ হোক না কেন সেটা হবে। তাহলে x + 2 হলো মাইনাস, এটাতে x - 2 উপরে ছিল, উপরে থাকবে, এটা মাইনাস প্লাস হয়ে যাবে, এটা -x + 2, আর নিচে তো x + 2 থাকলো, এখানে x কেটে যাচ্ছে, 2 + 2 মানে 4 পড়ে থাকবে, আর নিচে x + 2। তাহলে এইটা সমান হচ্ছে এটা লিখে নিলাম। এবারে কোনাকুনি আমরা গুণ করব, কোনাকুনি গুণ করে নিলাম, এইটা হলো। এবারে এটা গুণ করলে a + b × a - b, a² - b² সূত্র, x² - 2a² মানে 4, আর 3 তো থাকলোই, আর এখানে যেটা আছে সেটা থাকলো। এইবারে আমরা এটাকে 3 দিয়ে গুণ করব, এটাকে 2 দিয়ে গুণ করব, গুণ করে দেখলাম এইটা হলো। এবারে এইগুলোকে এক সাইডে, সবকে এক সাইডে নিয়ে চলে যায়, 12 কেটে যাচ্ছে, আর বাকি এটা মাইনাস এটা পড়ে থাকছে = 0। এইখানের ক্ষেত্রে আমরা x কমন নেব, x কমন নিয়ে এটা = 0 হচ্ছে, এক্ষেত্রে হয় x = 0 অথবা এটা = 0। তো x = 0, তো x = 0ই থাকছে, আর এটা = 0 হলে x এর মান হচ্ছে 2/3, তাহলে এটাই হবে। এবারে আমরা শেষে উত্তরটা লিখব এইভাবে, দেখে নিই। আচ্ছা, এখানে দেখে নিই x = 0 বা x = 2/3, এটাই হবে উত্তর। তো আশা করি এটা বুঝতে অসুবিধা হয়নি, সিম্পল অঙ্ক, বিশেষ কোনো ক্যালকুলেশন নেই। এবারে নেক্সট অঙ্কে চলে যাই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অঙ্কটা, এটাই বলেছে কি যে x² - 5x - p - 3 × p + 2 = 0। তো এখানে আমরা যেটা করছি কি, এটাকে আমরা সমাধান করছি। এটা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, তোমরা জানো যে এই ধরনের প্রশ্নগুলো সব মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে 3 মার্কের থাকে। তোমরা ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ, এই বিভিন্ন যে সামেটিভ পরীক্ষাগুলো আছে সেগুলোতেও তোমরা টেস্ট পরীক্ষাতে দেখতে পাবে। এই ধরনের অঙ্কগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, যেসব টপিকগুলো থেকে পরীক্ষায় আসে এবং যেসব টপিকগুলো থেকে অন্তত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো নিয়ে এখানে আলোচনা করব। শুধু কিন্তু বোর্ডের বইটা যথেষ্ট নয় পরীক্ষার জন্য, সেই জন্য এই ধরনের
বিভিন্ন বই থেকে বিশেষ বিশেষ টাইপের অঙ্কগুলো করে রাখা জরুরি। তো এই অঙ্কটা যেটা বলা আছে এখানে আমরা জানি যে একে সমাধান করতে গেলে এক্সের মান নির্ণয় করতে হবে। এক্সের মান নির্ণয় করতে গেলে অঙ্কটা দেখে বোঝা যাচ্ছে একে আমরা এক্স পাবো কী করে, না এক্স ছাড়া যে অংশটা আছে সেটা হচ্ছে এইটা, এখানে এক্স স্কোয়ারের কোনো সহগ নেই। তাহলে মিডল টার্ম ফ্যাক্টর যদি করতে চাই তাহলে এই দুটোকে দিয়েই আমাদের এই 5টাকে তৈরি করতে হবে। তো সেটাই হলো, এই 5টা তৈরি করতে গিয়ে এখানে এটা মাইনাস এটা করা হলো। তো p+2 মাইনাস এটা করা হলো কেন না, এই যে প্রথমে যে মাইনাসটা আছে তার জন্য মাইনাসটা সামনে থাকলো। এবারে +5 আমাদের তৈরি করতে হবে। +5 তৈরি করতে গেলে পিটাকে কাটতে হবে এবং সংখ্যাগুলোকে রাখতে হবে। পি কাটতে গেলে আমরা এটা মাইনাস এটা করতে পারি, এটা মাইনাস এটা করতে পারি, যে কোনো একটা করতে পারি। কিন্তু যদি আমি এটা মাইনাস এটা করতাম তাহলে -5 হয়ে যেত, কারণ এটা মাইনাস এটা করলে এটা তো মাইনাস আছে, আর এর সঙ্গে যদি মাইনাস গুণ করি -p -2 হতো, তাহলে পি কেটে যেত কিন্তু -5 হতো। তো সেক্ষেত্রে ভেতরে -5 বাইরে মাইনাসে প্লাস হয়ে যেত, সেক্ষেত্রে হতো না। এই জন্য কি সংখ্যা দুটোকে প্লাস করতে হবে, সেই জন্য p+2 - p -3 ইন্টু এক্স থাকলো, তারপরে যেমন আছে থাকলো। এইবারে এক্স দিয়ে এটাকে গুণ করা হলো, এইভাবে চলে এলো। এবারে এখান থেকে আমরা কমন নেবো এক্স কমন নিলে বাকি যেটা আছে সেটা পড়ে থাকবে। এখান থেকে আমরা p+3 কমন নেবো, সেখান থেকে আমরা বাকিটা পড়ে থাকবে। এইবারে আমরা ব্র্যাকেটের ভেতরে যেটা কমন নিয়েছিলাম দুটোর ক্ষেত্রে কিন্তু একই আছে, সেটা আগে লিখলাম। আর বাকি দুটোর ক্ষেত্রে যেটা পড়ে থাকলো এটা এখানে এক্স, এটা p-3, সেটা আরেক জায়গায় হলো। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, হয় এটা 0 না হলে এটা 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে এক্সের মান হবে p+2, আবার এটা যদি 0 হয় এক্সের মান হবে 3 - p। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। চলে যাবো পরবর্তী অঙ্কে। নেক্সট অঙ্ক 4 দাগের অঙ্ক। এটা বলেছে কি, এটা বলেছে যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এর হোল স্কোয়ার -5x প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 = 0। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না, এখানে যেটা আছে সেটা সেম জিনিস এখানে আছে। আর এখানে যে এটা আছে এর পরিবর্তে কিন্তু যে কোনো সংখ্যা দিয়ে এই অঙ্কটা তৈরি করা যায়, এবং এই বিভিন্ন সংখ্যা দিয়ে এই অঙ্ক বারে বারে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এসছে। তো এই ধরনের অঙ্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে যেটা দেখতে পাবো যে দুটো যদি একই হয়, এটা কোনো সময় একই হয়, কোনো সময় উল্টে দেওয়া থাকে। যাই দেওয়া থাক না কেন এই দুটোকে কিন্তু একটা কিছু ধরে নিতে হবে। সেটা আমরা একে, যেহেতু এক্স আছে এখানে, এক্স ধরা যাবে না, এটাকে ওয়াই জেড বা আমরা এখানে টি ধরে নিচ্ছি, এটা ধরতে পারি। তাহলে টি ধরলে টিটা ভেরিয়েবল হচ্ছে এবং সেইটা দিয়ে আমরা ইকুয়েশান পাবো। তো এর পরিবর্তে টি বসালাম, টি স্কোয়ার, এখানে 5t, এটা হচ্ছে 6। তো এইটা এলো। তো এইটাকে আমরা আবার এর মিডল টার্ম করব। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কে দেখা যাচ্ছে এখানে কিন্তু যদি আমরা উৎপাদক না জানি এই অঙ্কগুলো কিন্তু করা সম্ভব নয়। আর উৎপাদক বেসিক খুব সহজ নিয়ম। উৎপাদকের নিয়মটা হচ্ছে যে এখানে যে কনস্ট্যান্ট টার্ম থাকবে সেটার সঙ্গে কিন্তু এই যে ম্যাক্সিমাম যে পাওয়ারটা স্কোয়ারের যে সহগটা সেটা গুণ করব। এখানে 1 আছে, এখানে 6 আছে, 6 6, এবং ওই 6-এর উৎপাদক বের করব। 6-এর উৎপাদক বের করলে কত হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 6 হবে। তো এখানে 1 আর 6 দিয়েও 5 করা যায়, আর 2 3 দিয়েও 5 করা যায়। এখন কোনটাতে যাব সেটা আমাদের দেখার দরকার। তো খুব ইন্টারেস্টিং জিনিস, 1 6 দিয়ে যদি 5 করি তাহলে +6 -1 করতে হবে, এটা -6 +1 করতে হবে যেহেতু -5 আছে। আবার যদি 2 3 দিয়ে করি তাহলে -2 -3 করলে -5 হবে। তো এই দুটোতে কোনটাতে যাব, এইবারে আমাদের দেখতে হবে কি, এই যে দুটো টার্ম আলাদা আলাদা নিয়ে যদি গুণ করি তাহলে আমাদের এই দুটো গুণ করলে যেটা এসছিল, দুটো এখানে 1 ছিল, এখানে 6 ছিল, তাহলে দুটোই প্লাস, তাহলে +6 হচ্ছে। তো এই দুটো গুণ করলে যদি +6 হয় তাহলে তবেই আমরা সেটা নেব। তো এই দুটো গুণ করলে -6 × 1, এই দুটো গুণ করলে -6 হচ্ছে, আর এই দুটো গুণ করলে +6 হচ্ছে। তাহলে এটাই আমাদের নিতে হবে। এটা যদি নিই তাহলে কিন্তু উৎপাদকে আসবে না, ভুল হবে। তো সেই ক্ষেত্রে আমরা -2 -3 নিলাম। এইবারে এখান থেকে টি কমন নিলাম, এখান থেকে 2 কমন নিলাম, হলো। তো এইবারে t-3 কমন নিলাম, আর এটা t-2 কমন নিলাম, = 0। টি এর মান 3 এবং 2 এটা হলো। এবারে টির মান পেয়ে গেলাম। টির মান পেলে তো এখানে উত্তর আসবে না। তো যেহেতু আমরা এখানে ধরে নিয়েছি সেটাকে আমরা ওটাতেই আমাদের নিয়ে যেতে হবে। তাহলে টির মান যখন 3 তাহলে এইটা সমান 3, আর টির মান যখন 2 তাহলে এটা সমান 2। তো প্রথমে টির মান
3 ধরে আমরা ক্যালকুলেশন করব, এটা সমান 3 ধরে নেব, এবারে কোণাকোণি গুণ করে দেবো, গুণ করলে এইটা আসবে। এখান থেকে এক্সগুলোকে এক সাইডে আর এগুলোকে এক সাইডে নেব, সেখান থেকে আমরা পাচ্ছি 2x = 4a। এখান থেকে দুই দ্বারা যদি ভাগ করে দিই উভয় পক্ষ, তাহলে x সমান 2a পাবো। এটা x এর মান একটা পেলাম। আবার যখন t এর মান, এখানে t এর মান যখন 2, এখানে x2 না, t যখন 2, তখন এটা = t ছিল, তাহলে এটা = 2। ওই একই রকমভাবে ক্যালকুলেশন করব, x এর মান পাবো 3a। তাহলে x এর মান দুটো হচ্ছে, একটা 2a আর একটা 3a। এটাই হবে আমাদের উত্তর। এটা একটু দেখতে অসুবিধা হচ্ছে, এবারে ঠিক আছে, আশা করি এবারে বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখানে একবার 3 ধরে করলাম, এটা একবার 2 ধরে করলাম। তো অঙ্কগুলো সবই সহজ, কিন্তু বিভিন্ন অঙ্কের কিন্তু বিভিন্ন টাইপের অঙ্ক এগুলো, প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদাভাবে করতে হবে। বেসিক জিনিস হচ্ছে এই চ্যাপ্টারের যে আমাদের উৎপাদকটাকে ভালো করে করতে হবে, বাকি সব কিন্তু একই রকম। তো আর প্রত্যেকটা অঙ্ক কয়েকবার যদি দেখে নেওয়া যায়, যে বুঝে নেওয়া যায় ভালো করে, এখানে কিন্তু আমি কোনোভাবেই বলবো না যে অঙ্কর ক্ষেত্রে কোনো জায়গাতে অঙ্ক মুখস্থ করা কিন্তু কাম্য নয়। অঙ্ক মুখস্থ করে কোনো দিনই পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় না, ভালো নাম্বার পাওয়া যায় না, বা অঙ্ক জানা যায় না। অঙ্ক বারবার চেষ্টা করতে হবে, কনফিডেন্স বাড়ানোর জন্য নিজেকে করতে হবে নতুন নতুন অঙ্ক, তবেই কিন্তু অঙ্কে ভালো করা যায়। তো এরপরে চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। এখানে আমি প্রথমে লিস্টটা দেখিয়েছিলাম, যারা যারা এই অঙ্কগুলো দেখছো তাদেরকে বলবো যে ওই লিস্ট দেখে নিজেরা কতগুলো অঙ্ক পারো আগে সেটা দেখে নাও, করে নাও, তারপরে তোমরা এই সলিউশানগুলো দেখবে, যাতে করে তোমাদের সব অঙ্ক করতে পারো। আলাদা আলাদা টাইপ প্রত্যেকটা আছে এবং প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। নেক্সট অঙ্কে চলে যাই। 5 দাগের অঙ্ক, এটা বলেছে x/a প্লাস a/x সমান x/b প্লাস b/x। তো এখানে বেসিক্যালি এই ধরনের এটাতে উৎপাদক করা যাবে না, এমনি দেখে বোঝা যাচ্ছে। এটাতে আমরা কী করতে পারি না, এটাতে করতে পারি কি, যেখানে এক্সগুলো ওপরে আছে সেটা এক সাইডে রাখবো, যেখানে এক্স নিচে আছে এক সাইডে রাখবো, কমন নিতে আমাদের সুবিধা হবে। যেখানে এক্স ওপরে আছে সেগুলোকে এক সাইডে নিয়ে এক্স কমন নিলাম, যেটা এক্স নিচে আছে 1/x কমন নিয়ে সেটাকে এইভাবে করলাম। তো এটাকে যদি সরল করি, তাহলে এটা একবারে সরল করে ডান পাশে নিয়ে আসতে পারি, না হলে এটাকে ডান পাশে নিয়ে এসে তারপর সলভ করতে পারি। তো যাই হোক, আমরা যদি সলভ করে নিই, এটা b-a/ab হবে। তো এক্সটাকে এ সাইডে নিলে x², এটাকে এ সাইডে নিলে b-a এইটা। তো এটাকে সরল করব, সরল করলে এটা আসবে b- এটা উপরে উঠে যাবে ab-টা, আর b-a কেটে যাবে, তাহলে শুধু ab পড়ে থাকবে। তার মানে এখানে যদি একটু স্টেপ জাম্পটা না করি, তাহলে এটা দাঁড়াবে কি b-a ইন্টু ab/b-a। তাহলে b-a কেটে গেল, ab পড়ে থাকলো। তাহলে x² সমান ab, তাহলে x সমান হবে কত, ±√ab। এটাই হবে আমাদের উত্তর। এক্সের সবসময় মনে রাখবে, এটা দ্বিঘাত সমীকরণ, এক্সের দুটো করে মান থাকবে। সে দুটো মান একই হতে পারে কোনো কোনো সময়, কিন্তু দুটো করে মান থাকবে সব সময়। এই গেল অমিতাভ মিত্রের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে এই টপিক্সের উপরে, তো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা চলে যাচ্ছি কেশব নাগের অঙ্কে। কেশব নাগের অঙ্ক দেখে নিই। এখানে কেশব নাগের অঙ্কের প্রথম অঙ্কটা কী আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ কয়েকবার এটা মাধ্যমিকে এসেছে। যে 1 দাগের যে অঙ্কটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, x-3/x+3 মাইনাস x+3/x-3 প্লাস 6×6=7 = 0। তো এখানে আমি বলেছিলাম আগে যে এই ধরনের অঙ্ক x+a/x-a যেটা আগের অঙ্কে দেখেছিলাম, তো সেই ধরনের অঙ্ক কিন্তু এটা যেভাবে দেওয়া আছে এটা তার উল্টে দেওয়া আছে। যাই হোক না কেন, এটা একই রকমের থাকুক কিংবা উল্টে দেওয়া থাকুক, যাই থাকুক সেটাকে একটা ধরে নেব। তো এটার ক্ষেত্রে আমরা a ধরলাম, তাহলে উল্টে দিলে 1/a হবে। তাহলে মানগুলো বসাবো, তাহলে এটার জায়গায় a বসালাম, এটার জায়গায় 1/a বসালাম, এটা যেমন আছে তেমন থাকলো। এইবারে এইটাকে যদি সরল করি, লসাগু হবে a, কারণ এটা বাই 1 আছে, কিছু নেই, মানে a/1। তো তাহলে a আর 1-এর লসাগু a, এটাকে a দিয়ে গুণ করলে a² হবে, মাইনাস উপরে a² -1। আর এটাকে যদি আমি ভেঙে নিই, 6×7=42 প্লাস 6 48, 48/7 এটা হলো।
এইবারে আমরা এই দুটোকে সরল করব, সরল করলে 7 আর এই দুটো আলাদা জিনিস, গুণ হয়ে যাবে। তাহলে এইটার সঙ্গে 7 গুণ হবে আর এটার সঙ্গে এ গুণ হবে। এইভাবে হলো ওপরটা আর নিচে 7 থাকলো। 7 এর সঙ্গে গুণ হয়ে 0 হয়ে যাবে, শুধু ওপরের অংশটা পড়ে থাকবে। ওপরের অংশে এইটা থাকলো। এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। একে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। কিভাবে? নিয়ম হচ্ছে কি, এই কনস্ট্যান্ট টার্ম চিহ্ন সহ এর সঙ্গে গুণ করব। তাহলে 7 7 49 আর একটা মাইনাস আছে, -49। এইবারে -49কে যদি আমি উৎপাদক করি তাহলে কি আসবে? 7 আর 7 একটা যে কোনো একটা মাইনাস হবে, যেহেতু মাইনাস আছে। 7 7 49 আর 49 আর 1, 49 1ও থাকছে, 49 আর 1 এদের মধ্যে যে কোনো একটাতে মাইনাস, কোনটাতে মাইনাস থাকবে? যে কোনো একটাতে মাইনাস দিতে পারি, যেন দুটোর গুণফল যেহেতু মাইনাস আছে, আমি যে কোনো একটাতে মাইনাস দিতে পারি। তো এটা 7-এর যে কোনো একটাতে দিতে পারি। তো আমরা দেখব কোনটাতে কাজে লাগবে, তার আগেই মাইনাস দেবো। তো এইখানে 49 আছে, 48 আছে, তাকে আমরা কি করব? 49 -1 করব। এখানে এই দুটো গুণ করলে আমাদের সাইন সহ প্রথমে নেব না, সাইন সহ 49টাকেই করব শুধু, পরে আমরা সাইনকে অ্যাডজাস্ট করব, এটাই হবে বেটার। তো 7 আর 7 হচ্ছে। তো এইবারে আমাদের দুটো নিয়ে এমনভাবে, আর 7 আর 7 হচ্ছে, আর একটা হচ্ছে 49 আর 1। 7 আর 7 নিলে তো 48 আসছে না, 49 1 যদি নেই, সেক্ষেত্রে 49 -1 করলে হবে। 49 -1 প্লাস 49 -1 কেন করলাম? এইটা এর আগে মাইনাস করলাম না কেন? কারণ এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে বড়টার আগে প্লাস হবে, ছোটোটার আগে মাইনাস হবে, তাই করলাম। এখানে এইটা 48কে সাজালাম 49 -1, এ তো এর সঙ্গে এ গুণ হয়ে যাবে। আর এই দুটো গুণ করলে কিন্তু -49 আসছে, -49 প্লাস 49 ইন্টু -1, -49 আসছে, যেটা এই দুটো গুণ করলে যেটা হয় সাইন সহ সেটা ফিরে আসছে। তো তাহলে এই দুটোকে আমরা ব্যবহার করতে পারি। তো তাহলে ওটাই হলো, এইখান থেকে আমাদের 7a কমন নিলাম, এখান থেকে -1 কমন নিলাম। 7a কমন নিলে এখানে প্রথমে আমরা যেটা লিখবো, যেটা ব্র্যাকেটের মধ্যে আছে সেটা লিখলাম, আর বাকি যেটা পড়ে থাকবে সেটা আরেকটা লিখলাম। এটাই হচ্ছে আমাদের উৎপাদক। এর মান এখান থেকে পাবো -7 বা 1/7। এবারে এর মান যখন -7 হবে তখন এইটা সমান -7, ওই একই রকমভাবে আমরা কোণাকুণি গুণ করে নেব, গুণ করে এখানে এক্সের মান পাবো -9/4। ওই একই রকমভাবে এর মান যখন 1/7, তখন আমরা কোণাকুণি গুণ করে যেটা পাবো সেখান থেকে এক্সের মান পাবো 4। তাহলে দুটো মান হচ্ছে, একটা হচ্ছে এক্ষেত্রে এখানে একটু ডিস্টার্ব হলো। তো এক্সের ইজিক্যাল টু যখন একটা মান হচ্ছে, এর মান যখন আমরা পাচ্ছি -7, তখন এক্সের মান পাচ্ছি এখানে -9/4, আর একটা পাচ্ছি যখন এক্সের মান যখন 1/7, তখন এর মান যখন 1/7, তখন এক্সের মান পাচ্ছি 4। এটাই হবে আমাদের নির্ণয় সমাধান। এরপরে নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্ক গুরুত্বপূর্ণ অঙ্ক, এটাতে x-3 ইন্টু x-4 ইজিক্যাল টু 34/33 স্কোয়ার। তো এখানে এই ধরনের অঙ্ক কিন্তু দেখে সবাই ভয় পেয়ে যায় এবং সেটা না করেই চলে আসে, কিন্তু এতে বিশেষ কিছুই নেই, আলাদা কিছুই নেই, শুধু আমাদের একটু সাহস করে ক্যালকুলেশন করার দরকার আছে। এইটাতে আমরা স্কোয়ার করে নেবো প্রথমে, তাহলে এটা 1090 হয়ে যাবে। এবারে এইখানে কি করব? এখানে একটু স্পেশাল টাইপের আছে। এই যে অঙ্কটা আছে এটাকে সাজাবো, কিভাবে সাজাবো দেখে নিই। এটা x² -7কে করলাম কি 2 × 7/2x, কারণ 2 কেটে যাবে, শুধু 7 পড়ে থাকবে, আর প্লাস 7/2 হোল স্কোয়ার, যদি a - b হোল স্কোয়ার আকারে সাজাতে চাই। তো এইটা যেহেতু এক্সট্রা নিয়েছি, এটা তো বাদ দিতে হবে, এখানে বাদ দিলাম, আর 12টা যেমন আছে থাকলো, এপাশে যেটা আছে সেটা পড়ে থাকলো। এইবারে এই অংশটা হোল স্কোয়ার হয়ে গেল, আর বাকি এই দুটো মিলে আমাদের ক্যালকুলেশন করতে হবে, কত হয় দেখতে হবে, আর এই পাশে যেমন আছে থাকবে। এই দুটো যদি ক্যালকুলেশন করি, লসাগু 4 হচ্ছে, 12 × 4 = 48, -49 এটা হলো। তাহলে এটা দাঁড়ালো কি -1/4। এই -1/4টা আমি ডান পাশে নিয়ে চলে যাব। এটা কিছুই নয়, এটা বাড়তি ঝামেলা। এটা প্রথম থেকে আমরা এই অংশটাকে পুরো ডান পাশে নিয়ে গিয়ে ক্যালকুলেশন করতে পারতাম, না করে এখানে ক্যালকুলেশন করে তারপরে ডান পাশে নিয়ে গেছি, কিছু ব্যাপার নয়, যা ওটা করা যেত। তো এইটা হলো, এটা তো স্কোয়ার আছে। এবারে এইটা যেটা পেলাম আমরা ক্যালকুলেশন করে, সেইটাকে আমাদের দেখতে হবে এটাকে কিভাবে স্কোয়ার আকারে সাজানো যায়, তাহলে a² - b² ফরম্যাটে আসবে।
এটা স্পেশাল টাইপের অঙ্ক, কিন্তু এই ধরনের অঙ্ক করা না থাকলে তখন একটু মনে পরীক্ষা হলের ব্যাপার, প্রচুর টেনশন থাকে, তো সেখানে মানসিক চাপটা ভীষণভাবে তৈরি হয়। ওই চাপ নিয়ে কিন্তু নতুন ধরনের চিন্তাভাবনা করা খুবই মুশকিল হয়। সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের বিশেষ বিশেষ টাইপের অঙ্কগুলো কিন্তু আগে থেকে একটু দেখে যাওয়া জরুরি আছে। পথ যদি জানা থাকে তাহলে কিন্তু সেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছানো সহজ। পথ যদি জানা না থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক নানা রকমের অসুবিধা আসতে পারে। সেই জন্য কোন পথে আমরা অঙ্কটা করব সেটা আমাদের জেনে রাখাটা জরুরি। তো এইটা আমরা স্কোয়ার করে দিলাম, তো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমাদের সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি স্কুলে দেখেছি যে এই ধরনের সূত্রগুলো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা সূত্রগুলো অনেকেই ভুলে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সূত্র কিন্তু প্রত্যেকটা সূত্র কাজে লাগবে। সূত্র মাঝে মাঝে কিন্তু সূত্রকে অ্যাপ্লাই করে অঙ্ক করার দরকার আছে, না হলে এই সূত্রগুলো কিন্তু, যেটা কোনো সূত্র আমরা ক্লাস 7-এ পড়িয়েছি, কোনো সূত্র ক্লাস 8-এ পড়িয়েছি, 9-এ পড়িয়েছি, 7-এ স্কোয়ারের সূত্র পড়ানো হয়েছে, 8-এ কিউবের সূত্র পড়ানো হয়েছে। তো এইভাবে 9-10-এ কিন্তু সমস্ত সূত্র একসঙ্গে মিক্সিং করে কাজে লাগছে। অনুরূপভাবে জ্যামিতির ক্ষেত্রেও তাই। তো যে সমস্ত উপপাদ্য বা সূত্রগুলো করানো হচ্ছে সেই সমস্ত সূত্র কিন্তু মাথায় রাখতে হবে অঙ্কতে ভালো হতে গেলে। এই সূত্রগুলো কিন্তু বারবার অঙ্কতে কাজে লাগিয়ে প্র্যাকটিস করতে হবে। তবে গিয়ে কিন্তু সূত্র আমাদের মাথায় না থাকলে অঙ্কটা যে ওই সূত্র অ্যাপ্লাই করব সেটাও মাথায় আসবে না, অঙ্কতে এগোতে পারবো না। তো সেই জন্য সূত্রগুলো কিন্তু প্রত্যেকটা সূত্র, স্কোয়ারের সূত্র হোক, কিউবের সূত্র হোক, সমস্ত সূত্র কিন্তু মাথায় থাকাটা জরুরি। এই গেল, এইখানে আমরা দুটো মান পেলাম, তাহলে হয় এটা 0 হবে, না হলে এটা 0 হবে। প্রথমটা 0 করে এক্সের মান, এখানে এই দুটো যদি আমি ক্যালকুলেশন করে নিই এক্সের মান পেয়ে যাব। আবার দ্বিতীয়টা 0 করে সেখান থেকে এক্সের মান একটা পেয়ে যাব। এখানে ভগ্নাংশের ক্ষেত্রে এই যে আমরা পেলাম দুটো 0 হচ্ছে, একটা এক্সের মান পেলাম, এটাতেও দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয় মান বসিয়ে আর একটা এক্সের মান পেলাম। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ভগ্নাংশের যোগটা কিন্তু মাথায় থাকতে হবে। ভগ্নাংশের যোগ অনেকে যদি ভুলে যাও তাহলে কিন্তু মুশকিল হবে। যোগ বিয়োগ এগুলো অনেক আগে করা, এগুলো আমি আর এখানে নতুনভাবে আলোচনা করব না। তো আশা করি এই ব্যাপারে কোনো অসুবিধা হবে না। তো এক্সের মান আমরা দুটো পেলাম, একটা হচ্ছে এইটা আর একটা 2×32/33 আর একটা 4×1=33। এটাই হচ্ছে এর সমাধান। তো অঙ্কে যেহেতু অপশান থাকে যে দুটোর মধ্যে একটা করতে হবে বা তিনটের মধ্যে দুটো করতে হবে, সেক্ষেত্রে কিন্তু অঙ্কগুলো যদি প্র্যাকটিস থাকে তাহলে কিন্তু আমরা বুঝে নেব কোন অঙ্কটা বড় হবে, কোন অঙ্কটা ছোট হবে। সেই ক্ষেত্রে আমরা বেছে নেওয়ার অপশান থাকবে। তো সেই জন্য প্রথম থেকে অঙ্কের ক্ষেত্রে যেই অঙ্কগুলো কিন্তু ভালো প্র্যাকটিস আছে সেই অঙ্ক করা জরুরি। প্রথম থেকে যদি মাথা বেশি খাটিয়ে ফেলি, শেষের দিকে কিন্তু একটা মাথা খাটানোর দিক থেকে টায়ার্ড হয়ে পড়ব। সেক্ষেত্রে কিন্তু অঙ্কের নাম্বার অনেক কমে যাবে, নতুন অঙ্ক করার প্রবণতা অনেকটাই কমে যাবে। তো প্রথমে যতটা ফ্রেশ মাইন্ডে, যত মাথা কম ইউজ করে করা যায়, যেগুলো করা যায় সেটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। 3 দাগের অঙ্ক চলছে, কেশবনাগের অঙ্কের বাছাই করা অঙ্কের সমাধান। এখানে 3 দাগের যে অঙ্কটা সম্পূর্ণ আলাদা ধরনের অঙ্ক, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে বলেছে x+1^³ মাইনাস x-1^³ বাই x+1^² মাইনাস x-1^² ইজিক্যাল টু 2। একটু আগেই বলেছিলাম যে সূত্র মনে রাখা জরুরি। সূত্র মাথায় যদি না থাকে তাহলে কিন্তু অঙ্ক এগোনো যাবে না, একটা সময় পরে থেমে যেতে হবে। তো এবং অঙ্ককে ছোট করতে গেলে সূত্র কিন্তু জানা খুবই আবশ্যক। তো এই ক্ষেত্রে স্কোয়ার আর কিউব দু রকমেরই সূত্র আছে। তো আমি বলে দিই যে কয়েকটা সূত্র এখানে সাইডে লিখে দিচ্ছি। a+b হোল স্কোয়ার যদি হয় a² + 2ab + b², আবার a-b যদি হোল স্কোয়ার হয় তাহলে a² - 2ab
প্লাস বি স্কোয়ার দুটো একই, শুধু এখানে প্লাস থাকলে এটা প্লাস হবে, এখানে মাইনাস থাকলে এটা মাইনাস হবে। এইবারে যদি এমন হয় যে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার, আচ্ছা এটা প্লাস দিয়ে করি আগে, এখানে প্লাসটা কাজে লাগছে না, প্লাস যদি থাকতো তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হতো, আর যদি মাইনাস থাকতো এই ক্ষেত্রে এটা হবে 4ab। সিম্পল। আবার কিউবের সূত্রে যাই, এ প্লাস বির হোল কিউব সমান হচ্ছে কি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আবার এ মাইনাস বির হোল কিউব যদি নেই তাহলে এটা হবে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখানে ইন্টারেস্টিং জিনিস, দুটো সূত্রের মধ্যে পার্থক্য কোথায় না, এখানে সবই প্লাস, এটা প্লাস থাকলে এটা সবই প্লাস, আর এটা মাইনাস থাকলে প্লাস মাইনাস প্লাস মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, সাইন নিয়ে কোনো আশা করি অসুবিধা হবে না। এইবারে যেটা পাওয়ার যেগুলো আছে এলোমেলো পাওয়ার আছে, তো এই ক্ষেত্রে প্রথমে এ তারপরে বি, তো আমাদের ম্যাক্সিমাম পাওয়ার থেকে শুরু হবে, তারপরে এই এটা প্রথমে আছে, এটা ধীরে ধীরে কমতে থাকবে এক এক করে, আর বি এক এক করে বাড়তে থাকবে, আর কিছুই নয়। ইন্টারেস্টিং জিনিস এখানে এখানে কিউব আছে, এখানে স্কোয়ার আছে, এখানে 1 আছে, এখানে 0 আছে, আবার বি এখানে 0 আছে, এখানে কিছু নেই, মানে 1 যেটা সেটা হচ্ছে কিছু টু দি পাওয়ার 0, সেক্ষেত্রে 1 হবে, সেই জন্য এখানে বির পাওয়ার 0, এখানে বির পাওয়ার 1, এখানে বির পাওয়ার 2, এখানে বির পাওয়ার 3, তাহলে একটা পাওয়ার বাড়ছে, একটা পাওয়ার কমছে। এইভাবে কিন্তু এই সূত্রটা তৈরি হয়েছে। দ্বিতীয়টার ক্ষেত্রেও তাই, মাঝখানে দুটো 3 থাকছে, এর ক্ষেত্রে স্কোয়ারের জন্য মাঝখানে 2 থাকছে। মাঝখানে যে পদগুলো, একটা পদ হলে একটাতে 2 যেটা স্কোয়ার আছে, আর কিউবের ক্ষেত্রে দুটো পদ আছে মাঝখানে, দুটোতে 3। তাহলে আশা করি সূত্রগুলো মনে রাখায় কোনো অসুবিধা হবে না। তো এই সূত্রগুলোকে আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি, এখানে কি বলছে না এক্স প্লাস 1, এর পরিবর্তে এক্স আছে, বির পরিবর্তে 1 আছে, এর হোল কিউব, এটার মাইনাস, এটার হোল কিউব, মাইনাস করে দেখলাম, দুটো সূত্রে ভেঙে দিলাম, সূত্রতে ভেঙে দিয়ে বিয়োগ করলাম, বিয়োগ করে দেখলাম 6x স্কোয়ার প্লাস 1, 2 × 3x স্কোয়ার প্লাস 1, এটা 1 নম্বর হলো। আবার দ্বিতীয়টা এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার, তো এটাকে আমরা 4ab ডাইরেক্ট করে দিতে পারি, এইটা ভাঙারই দরকার নেই, এখানে আমরা 4ab করতে পারি, 4a এখানে x আর b হচ্ছে 1, তার মানে 4x। এটা ক্যালকুলেশন করার দরকারই ছিল না এই সূত্রটা যদি ইউজ করি। তো এই হলো দুটো জিনিস আমরা পেলাম, একটা এটা পেলাম, একটা এটা পেলাম, এত বড় অঙ্ক খুব সিম্পল হয়ে গেল, এই পর্যায়ে পৌঁছে গেল। তাহলে এখান থেকে আমরা কি ক্যালকুলেশন করবো, এটা সমান 2 আছে, তাহলে এটা সমান 2 মানে এটা সমান 2, এখানে কেটে যাবে, কেটে গিয়ে 2 নিচে পড়ে থাকবে, 2xটা উপাশে গুণ হয়ে 4x হয়ে যাবে, তাহলে 3x স্কোয়ার প্লাস 1 = 4x। এত বড় অঙ্ক খুব ছোট হয়ে গেল, সবগুলোকে এক সাইডে নিয়ে গেলাম। এইবারে এটাকে মিডিলটা ফ্যাক্টর করব, যেটা উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে কনস্ট্যান্ট টার্ম আর x স্কোয়ারের সহগ গুণ করব, 3 × 1 = 3, এবারে 3কে দিয়ে 4 করতে হবে, 3-এর উৎপাদক কি 3 আর 1, 3 1 দিয়ে আমরা সহজেই 4 করতে পারবো, 3 + 1 করে, তাই করলাম। মাইনাসটা বাইরে থাকলো, ভেতরে 3 + 1, এবারে মাইনাস গুণ হয়ে -3 -1 হয়ে গেল। এখান থেকে 3x কমন নিলাম, এখান থেকে 3x কমন নিলাম, 3x কমন না হলে এখান থেকে 1 কমন না হলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x - 1টা সামনে রাখলাম, এটা 3x - 1টা এখানে থাকলো। x এর মান এখান থেকে 0 করলে x এর মান 1 হবে, একে 0 করলে x এর মান 1/3 হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সমাধান। সূত্রগুলো আমি আরেকবার দেখিয়ে নিচ্ছি, সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, সূত্র না মনে রাখলে কিন্তু অঙ্ক খুব সহজে করতে খুব অসুবিধা হবে, কোনো কোনো অঙ্কে কিন্তু করাও মুশকিল হয়ে যাবে। সূত্র আসল জিনিস বীজগণিতের ক্ষেত্রে, পাটিগণিতেও অনেক সূত্র আছে, তো সেই ক্ষেত্রে সূত্র মনে রাখা জরুরি। এরপরে চলে যাব 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা দেওয়া আছে
এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ ইজিক্যাল টু এ বাই বি প্লাস বি বাই এ। ওই একই জিনিস এখানে উল্টে দেওয়া আছে। তো আমরা কি করব, এখানে একটু অন্যরকমভাবে ক্যালকুলেশন করা হয়েছে। এই ওপরটাকে এক্স মাইনাস একে এম ধরা হয়েছে, এক্স মাইনাস বিকে এন ধরা হয়েছে, এম বাই এন প্লাস এন বাই এম। আর এই মানে এইটা যেভাবে আছে সেই রকমভাবে এটা করার চেষ্টা করা হয়েছে। এবারে এটাকে সরল করলাম, এটা এ থাকলো, এটাকে সরল করলে এটা থাকলো, এইটা হলো। এবারে কোনাকুনি গুণ করে দিলাম। কোনাকুনি গুণ করে দেওয়ার পরে সব এক সাইডে কোনাকুনি গুণ করে দিয়ে এ বি এম স্কোয়ার প্লাস এ বি এন স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার এম এন প্লাস বি স্কোয়ার এম এন। এইখান থেকে আমরা এ স্কোয়ারগুলোকে এ স্কোয়ার আর এ বি এক জায়গায় নিলাম, আর একটা বি স্কোয়ার আর এ বিকে আর একটা জায়গায় রাখলাম, দুটো পাশাপাশি রাখলাম। এখান থেকে যে কোনো আমি রাখতে পারি, এটা কোনো অসুবিধা নেই। একটার সঙ্গে আর একটা এই এমএনটা যার সঙ্গেও রাখতে পারি, কোনো অসুবিধা নেই। চেষ্টা করব এই ক্ষেত্রে কমন আমাদের যাতে দুটো কমন একই আছে। তো এখান থেকে আমরা এ এম কমন নিলে এটা আসতো, আর এখান থেকে বিএম কমন নিলে এটা আসতো। এই ক্ষেত্রে যদি এখানে আমরা এ স্কোয়ার এম এন না রেখে বি স্কোয়ার এম এন রাখতাম, কোনো অসুবিধা ছিল না, একই, তাতেও একই রেজাল্ট আসবে। তো এই গেল এখানে, তাহলে কমনটা প্রথমে লিখলাম, বাকি যে দুটো পড়ে থাকলো সেটা লিখলাম। এখান থেকে আমরা তাহলে শেষের এখান থেকে পাচ্ছি জিরো, এইটা সমান একটা জিরো হচ্ছে, এটা সমান জিরো হচ্ছে। কী মান বের করতে হবে? এম এর মান বের করতে হবে। তো এটা সমান জিরো হলে আর এটা সমান যদি জিরো হয়, এম আর এন এর মানটা এখান থেকে আমাদের বের করে নিতে হবে, সেখান থেকে আমরা এক্সের মান পাবো। তো প্রথমটা ইজিক্যাল টু জিরো করলাম, এখানে এম এর জায়গাতে মানটা বসিয়ে দিলাম, এনের যেটা ধরেছিলাম সেটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন গুণ করে দিলাম। গুণ করার পরে এক্স কমন নিলাম, এক্স ইন্টু বি মাইনাস এ ইজিক্যাল টু জিরো। সেক্ষেত্রে এক্সের মানটা জিরো আমরা বলতে পারি, একটা সমাধান। দ্বিতীয়টার ক্ষেত্রে ওই একই রকমভাবে এম এনের জায়গায় মান বসালাম, ক্যালকুলেশন তারপরে গুণ করে দিলাম, কমন নিলাম। কমন নিতে যেটা দেখা গেল যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি। তো উপরেরটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভেঙে গেল, নিচেরটা এ মাইনাস বি পড়ে থাকলো, এটা কেটে গেলে এ প্লাস বি হচ্ছে এটা অ্যান্সার। তাহলে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে এক্স অথবা আর একটা হচ্ছে এ প্লাস বি। তো এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করার দরকার আছে। প্র্যাকটিস, প্রত্যেকটা অঙ্ক কিন্তু আলাদা আলাদা টাইপের অঙ্ক। আমি বলছি না যে আমি যে প্রসেসে করেছি এই প্রসেসেই করতে হবে, এই প্রসেসই করা যায়। তোমরা আলাদা প্রসেস করতে পারলে আরও বেটার হয়, যে নিজেরা যদি আলাদা প্রসেস অঙ্ক করতে পারো। একটা অঙ্ক বিভিন্ন প্রসেসে হতে পারে, কোনো পার্টিকুলার প্রসেস নেই যে এই অঙ্কটাতে করতে হবে। আমরা যত সূত্র জানি সেই সূত্র আমি যদি একসঙ্গে 5টা সূত্র অ্যাপ্লাই করতে পারি একটা অঙ্কে, তাহলে ওই 5 রকম টাইপের ধরে সলিউশন করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে কোনটা বড় হবে কোনটা ছোট হবে আমাদের নির্বাচন করতে হবে, কোন সমাধানটা ছোট এবং সহজ হয়। তাতে করে কিন্তু যে পরীক্ষা দেবে তার পক্ষে কিন্তু সব দিক থেকেই ভালো হবে। নেক্সট অঙ্কে চলে যাই, 5-এর দাগের অঙ্ক। অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, 5-এর দাগের অঙ্ক। এটা ক্লাসের বইতে, যে বোর্ডের বইটা ব্যবহার করা হয় তাতেও এই ধরনের অঙ্ক আছে। তো দেখা যাক এই অঙ্কটা কী বলেছে। 1/a প্লাস বি প্লাস বি মাইনাস এক্স ইজিক্যাল টু 1/a প্লাস 1/b মাইনাস 1/x। বইতে অঙ্কটা পাবে, এখানে এক্সটা প্লাস আছে, এখানে শুধু মাইনাস দেওয়া আছে, দুটোর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। তো এখানে আমরা কি করব, এক্সের যে অংশটা এক পাশে রাখার চেষ্টা করব, কনস্ট্যান্ট টার্মটা আলাদা করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে অঙ্কটা ছোট হয়ে যাবে। তো সেই জন্য এক্সটাকে আমি বাম পাশে নিয়ে গেলাম, যেহেতু এখানে নিচে একটা এক্স আছে, একে আলাদা করা যাবে না। তো এইটা হলো, এইবারে এটাকে সরল করব, দুটোই তো আলাদা জিনিস, গুণ হয়ে যাবে, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, দিয়ে এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, ওপরে থাকছে এ প্লাস বি বাই এক্স ইন্টু এ প্লাস বি মাইনাস এক্স, আর এটা এ প্লাস বি বাই এ প্লাস এ ইন্টু বি। ওপরে দুটোর ক্ষেত্রে এ প্লাস বি থাকছে, আমি এ প্লাস বি বাদ দিয়ে দেবো। এখানে বাদ দেওয়ার সময় সবসময় লিখতে হবে যেহেতু এ প্লাস বি নট ইজিক্যাল টু জিরো। দুটো যদি বাস্তব সংখ্যা এবং ধনাত্মক সংখ্যা হয় তাহলে তাদের যোগফল কোনো দিন শূন্য হতে পারে না। তো সেই জন্য এখানে আমরা এটা নট ইজিক্যাল টু জিরো করবো।
কিংবা এই নট ইকুয়াল টু জিরো কন্ডিশানে দেওয়াই থাকবে। এই অঙ্ক দেওয়া থাকলে ব্র্যাকেটে বলা থাকবে, এবং ব্র্যাকেটে যে জিনিসগুলো বলা থাকে সেই জিনিসগুলো কিন্তু সতর্ক, সেই জিনিসগুলো কিন্তু কোনো না কোনো সময় ক্যালকুলেশনের ক্ষেত্রে কাজে লাগবে, এবং যেখানে কাজে লাগবে সেখানে উল্লেখ করতে হবে যে এই কন্ডিশানটা এখানে কাজে লেগেছে যেটা দেওয়া ছিল। সেই জন্য অঙ্ক করার সময় খুব সাবধান, আমাদের কোথায় কোথায় কী কন্ডিশন কাজে লাগছে। এমনি আমাদের অভ্যাসগত কারণে আমরা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম, এমনটা হয় না। এটাকে বাদ দিতে গেলে সমপরিমাণ ভাগ করে তবেই বাদ দিতে হবে। ভাগ তখনই সম্ভব যখন নট ইকুয়াল টু জিরো সম্ভব। এইগুলো হচ্ছে বেসিক নিয়ম, এইগুলো জানতে হবে। সেই জন্য এটা লিখতে হয়, না লিখলে কিন্তু সেখানে নাম্বার কেটে নেওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, এইবারে আমরা দুটো বাদ দিলাম, এখানে 1 হলো, এখানে 1 হলো, তারপরে কোনাকুনি গুণ করলাম, 1-এর সঙ্গে যাই গুণ করি না কেন সেটাই থাকবে। তাহলে এটা ইন্টু 1 সমান এবি থাকলো, যেটা এ পাশে লেখা হয়েছে, এটা ইন্টু 1 সমান ওটাই পড়ে থাকলো। এবার সবগুলোকে এক সাইডে নিয়ে যাব, এক সাইডে নিয়ে কমন নেব, এক সাইডে নিয়ে যাব, এখানে এক সাইডে নিয়ে কমন নিলাম, এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস এ, এখানে বি কমন নিলে এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ কমন নিলাম, থাকলো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব কি দুটো জিনিস পাবো, এটা ইজিক্যাল টু জিরো অথবা এটা ইজিক্যাল টু জিরো। এক্স মাইনাস এ ইজিক্যাল টু জিরো হলে এক্স ইকুয়াল টু এ, এক্স মাইনাস বি ইজিক্যাল টু জিরো হলে এক্স ইকুয়াল টু বি। তাহলে এখানে দুটো মান হচ্ছে এক্সের, এ অথবা বি। এই গেল আজকের পর্ব। এখানে আমরা দুটো বই থেকে ক্যালকুলেশন করলাম। বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এই সমাধান এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করো টপিক্সের উপরে যে ধরনের অঙ্কগুলো হয় অমিতাভ মিত্র এবং কেশব নাগের বই থেকে আলোচনা হলো। তো এরপরে আমরা অমলকে ভৌমিকের অঙ্ক করব, বেশ কিছু বৈষ্ণব ঘটকের অঙ্ক করব, এবং শেষে মধ্যশিক্ষা পর্ষদের কিছু কিছু অঙ্ক করব। তো আশা করি এই ধরনের যত অঙ্ক পরীক্ষায় আসবে তাদের সব অঙ্কগুলো কিন্তু কাজে লাগবে। ভবিষ্যতে এই অঙ্কগুলো ভীষণ কাজে লাগে। এইগুলো পরবর্তীকালে যখন কম্পিটিটিভ পরীক্ষা দেবো, মেন যে পরীক্ষা, দুটো পরীক্ষা হয়, একটা প্রিলিমিনারি আর একটা মেন। তো মেন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ধরনের অঙ্কগুলো বসতে হয়। তো পরবর্তীকালেও এর ভীষণ কাজে লাগবে। তো সব সময় কিন্তু আমরা মনে করি যে আমি যেটা পড়লাম এটা যদি পরীক্ষায় না পড়ে তাহলে এটা বেকার পড়লাম, এটা কোনো কাজে লাগবে না। কাজে লাগবে। শিক্ষা কোনো ক্ষেত্রে কিন্তু কাজে লাগে না এমন নয়, সেটা কোনো না কোনোভাবে কিন্তু ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক কোনো না কোনোভাবে কিন্তু সেটা কাজে লাগে। তো সেই জন্য পরীক্ষায় কি আসবে না আসবে সেটা না ভেবে আমরা শুধু অঙ্কটা শিখব। বিভিন্ন ধরনের অঙ্ক কেমনভাবে করা যায় অঙ্ক শিখব। শেখার জন্য যদি নিজেকে প্রস্তুত করে রাখি তাহলে যে ধরনের কোশ্চেন আসুক না কেন সেখানে নাম্বারটা এমনিতেই আসবে। নাম্বারের পেছনে ছুটে লাভ নেই, আমাদের অঙ্ক শিখতে হবে। তো এখানে আমরা চেষ্টা করব যে যত রকমের টাইপের অঙ্ক হয়, আলাদা আলাদা টাইপ, সেই অঙ্কগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুড করতে এবং সেগুলোকে যত সহজ পদ্ধতিতে করা যায় তার চেষ্টা করতে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। যারা নতুন তাদেরকে বলবো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। বিভিন্ন ধরনের সিরিজ আসবে যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী পর্বে বাকি অঙ্ক নিয়ে আবার দেখা হবে।